উপহার 5 লাখ করোনা টিকা ঢাকায় পৌঁছেছে। বিমানবন্দর থেকে নেওয়া হয়েছে তেজগাঁও ইপিআই সেন্টারে। ঈদের ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, সড়কে ফেরিঘাটে দীর্ঘ যানজট। স্বাস্থ্যবিধি উপেক্ষায় করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা। মের শেষে বা জুনের মাঝামাঝি করোনা সংক্রমণ আবারও বাড়ার আশঙ্কা। হাসপাতাল ও অক্সিজেন প্রস্তুত রাখার দাবি। 2 মাস নিষেধাজ্ঞার পরও নদীতে মাছের দেখা মিলছে না। ঈদের আনন্দ মলিন ভোলা ও লক্ষ্মীপুরের জেলে পরিবারে। গাজায় ইসরায়েলি হামলায় বহুতল ভবন ধ্বংস, 10 শিশু সহ নিহত বেড়ে 35। হামাসের পাল্টা হামলায় নিহত 3 ইসরায়েলি। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে সঞ্চয় মজুর সমাজ। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। দেশে পৌঁছল চীনের উপহারের 5 লাখ ডোজ করোনার টিকা। ভোর 5:30টার দিকে বিমান বাহিনীর উড়োজাহাজে করে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের উৎপাদিত টিকাগুলো বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে টিকাগুলো নেওয়া হয়েছে রাজধানীর তেজগাঁওয়ের ইপিআই সেন্টারে। করোনা পরিস্থিতি বিবেচনায় ভারতের সেরাম ইনস্টিটিউটের পাশাপাশি চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র থেকেও টিকা সংগ্রহের কাজ শুরু করে বাংলাদেশ। এরই মধ্যে চীনের 4 থেকে 5 কোটি ডোজ টিকা কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার আগে এলো চীনের উপহার দেয়া 5 লাখ ডোজ টিকা। বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজে করে বুধবার ভোরে দেশে আনা হয় চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের উৎপাদিত টিকাগুলো। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে চীন সরকার আমাদেরকে 5 লক্ষ ডোজ ভ্যাকসিন দিয়েছে, যেটা বাংলাদেশ সরকারের নির্দেশে আমরা গতকাল সকালে গিয়েছিলাম চায়নাতে এবং গতকাল রাত্রে আমরা চায়না থেকে রওনা দিয়েছি এই ভ্যাকসিনগুলো নিয়ে। এটা বাংলাদেশের মানুষের উপহার হিসেবে চীন সরকার দিয়েছে। সিনোফার্মের ভাষ্য অনুযায়ী পরীক্ষামূলক প্রয়োগে তাদের টিকা 79.34% কার্যকর। গেল শুক্রবার চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানিটির এই টিকার অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 18 বছরের বেশি বয়সীরা এটি নিতে পারবেন। এদিকে চীনের উপহারের 5 লাখ ডোজ পৌঁছালেও কেনা টিকা পেতে বাংলাদেশকে আরও অপেক্ষা করতে হবে বলে গেল সোমবার জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটি শুরুর আগে রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে গাবতলী, আব্দুল্লাহপুর সহ বাস টার্মিনালে রয়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। আন্তজেলা বাস বন্ধ থাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশায় ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা। তবে এই জন্য গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। অনেকে পায়ে হেঁটে পার হচ্ছেন ঢাকার সীমানা। বন্ধ দূরপাল্লার বাস, তাতে কি? প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে যে কোনো মূল্যে যেতে হবে গ্রামের বাড়ি। তাই জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই ট্রাকে করে রাজধানী ছাড়ছেন অনেকে। করোনার কারণে দূরপাল্লার বাস বন্ধ থাকায় গন্তব্যে যেতে যাত্রীরা বেছে নিচ্ছেন অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস। ভেঙে ভেঙে যাওয়ায় গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। শিমুলিয়া পাটুরিয়া ঘাটে পৌঁছাতে পারলে ফেরি পার হয়ে গন্তব্যে যেতে পারবেন বলে আশা তাদের। কষ্ট তো হবে, এখন কষ্ট হলে তো কিছু করার নেই, বাড়িতে আব্বা মা আছে, ঈদ তো করা লাগবে। এখন এখানে থাকি একা, এখন তো এইভাবে একা একা ঈদ করা সম্ভব হচ্ছে না। দূরপাল্লা বাসগুলো ছেড়ে দিলে ভালো হতো, মানে গন্তব্য পর্যন্ত গেলে আর সমস্যা হতো না, মানুষের এত ভোগান্তি হতো না। যানবাহন নাই দেখি ছুটি পাওয়ার জন্য যানবাহন না থাকার কারণে আমি ট্রাকে চলছি। লকডাউনে ঢাকা থেকে বের হওয়ার পয়েন্টে পুলিশের চেকপোস্টে ঢিলে ঢালা ভাব। ব্যক্তিগত গাড়ি থামিয়ে কারণ জানতে চাওয়া হলেও হেঁটে চলাচলকারীরা অবাধে ঢাকা ছাড়ছেন। রপ্তানি কাজে যে পোশাক খাতের যে গাড়িগুলো, ওটা দেখে ছেড়ে দিচ্ছে যে আমরা যদি যাত্রী পরিবহন করে প্রাইভেট কার হোক, হাইস গাড়ি হোক, অন্য কোনো গাড়ি চলে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর ঢাকা সিটির যে গাড়িগুলো, এটা ঢাকার বাইরে যেতে পারে না। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকলেও গাদাগাদি করে চলাচল করছেন যাত্রীরা। এভাবে ঝুঁকি নিয়ে বাড়ি যাওয়ায় করোনা সংক্রমণ আবারও বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি অমান্য করে ঢাকা ছাড়ছেন, এতে ভয়াবহ ক্ষতি হতে পারে। ছুটি শেষে তারা যখন আবার ঢাকায় ফিরে আসবেন, তখনও স্বাস্থ্যবিধি উপকৃত হবে। এতে ঈদের পরে করোনা ভয়াবহ আকার ধারণ করতে পারে। ঈদের স্বাস্থ্যবিধি যেভাবে উপেক্ষিত হচ্ছে তাতে দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে গাবতলী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি,
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাবতলীতে মানুষের চাপ কেমন দেখছেন এবং যেহেতু এরা করোনা উপেক্ষা করেই গ্রামে যাচ্ছেন, তাদের মধ্যে কি কোনো ধরনের সচেতনতা আপনার চোখে পড়েছে কিনা? দেখুন, সচেতনতার বিষয়টা যদি প্রথমে বলি, সচেতন যদি মানুষ হতো তাহলে আসলে এইভাবে গ্রামে যাওয়ার চেষ্টা হয়তো তারা করতেন না। কেননা একেতে এটি যেমন জীবনের ঝুঁকি রয়েছে দুর্ঘটনা কবলিত হওয়ার, দ্বিতীয়ভাবে কিন্তু করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকি, সব রকমের ঝুঁকি তোয়াক্কা না করে বা উপেক্ষা করে কিন্তু আসলে মানুষ ঘরমুখী এবং তারা বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। আমরা গাবতলীতে আছি, দীর্ঘক্ষণ যাবত আমরা গাবতলীতে দেখছিলাম যে আসলে যেহেতু গাবতলীর এই যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজ পেরিয়ে আসলে আর কোনো গণপরিবহন বা গাড়ি সেরকম যেতে দেওয়া হচ্ছে না, ভ্যালিড রিজন না থাকলে। সেই জন্য আসলে বেশিরভাগ মানুষই কিন্তু দেখা যাচ্ছে যে এই গাবতলী যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি আসলে পায়ে হেঁটে পার হচ্ছেন এবং ওপারে গিয়ে আমিনবাজার থেকে প্রাইভেট কার অথবা মাইক্রো অথবা হাইএস অথবা আপনার ট্রাকে অথবা সিএনজি অটোরিকশা চালিত যে যানবাহন আছে সেগুলো ব্যবহার করে কিন্তু আসলে মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের গ্রামে যাওয়ার চেষ্টা করছেন, এক্ষেত্রে ভাড়া কেমন হাঁকানো হচ্ছে? জি, আমি সেটাই বলছিলাম যে মোটরসাইকেলের ক্ষেত্রে আসলে ভাড়া অনেক বেশি চাওয়া হচ্ছে, এরকম অভিযোগ পেয়েছি। সব দিকে আসলে বেশি ভাড়া চাওয়া হচ্ছে, 4 গুণ, প্রায় 3 থেকে 4 গুণ ভাড়া নেওয়া হচ্ছে। আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, আমাকে বলছিলেন যে এই আমিনবাজার থেকে আসলে তারা পাটুরিয়া যেতে চাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের 1000 থেকে 1200 টাকার মতো মোটরসাইকেলে চাচ্ছে জনপ্রতি। এবং মোটরসাইকেল কিন্তু একজন মানে চালক সহ একজন, অর্থাৎ টোটাল 2 জন যাত্রী থাকার কথা থাকলেও কিন্তু 3 জন করে যাত্রী নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রত্যেক জনের থেকে 1000 করে 2000 টাকা নেওয়া হচ্ছে, এরকম একটি অভিযোগ আছে। পাশাপাশি কয়েকজনের সাথে কথা হচ্ছিল যারা আসলে মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ এমন জায়গাগুলোতে বসবাস করেন বা গ্রামের বাড়ি, তারা ওইদিকে যাওয়ার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে মোটরসাইকেলে তারা আসলে কথা বলেছে। মোটরসাইকেলে যাওয়ার ক্ষেত্রে তাদের থেকে 3000, 4000 এমনকি 7000 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে নোয়াখালী, চট্টগ্রাম এরিয়ার দিকেও যাওয়ার ব্যাপারে আমরা একটু খোঁজ নিয়েছিলাম যে সেই জায়গাগুলোতে আসলে যারা যাচ্ছেন যাত্রাবাড়ি বা মাতুয়ালির সাইড থেকে, সেখানেও কিন্তু 6-7 হাজার টাকা করে নেওয়া হচ্ছে। অর্থাৎ মানুষ 2 গুণ 3 গুণ ভাড়ার চেয়েও কিন্তু আসলে বেশি ভাড়া দিয়ে মানুষের গ্রামের বাড়ি যাচ্ছেন প্রিয় মানুষদের সাথে ঈদ করার জন্য। কিন্তু এর ফলে যে সংক্রমণের ঝুঁকিটা বাড়ছে, এই ক্ষেত্রে কিন্তু অনেকেই বলছেন বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন যে এমন পরিস্থিতির ফলে তৃতীয় ঢেউয়ের যে প্রভাব, সেটা কিন্তু অনেক বড় ধরনের একটি প্রভাব পড়তে পারে। এমন অবস্থায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি না হওয়া পর্যন্ত কিন্তু করোনা সংক্রমণ ঠেকানো সত্যিকার অর্থে খুব বেশি কঠিন হয়ে যাবে বলে তারা মন্তব্য করছেন। আমরা গাবতলী ছাড়াও অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, আবদুল্লাপুর, মাতোয়াইল, সেই জায়গাগুলোতে আসলে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেই জায়গাগুলোতে আমরা যদি খুঁজ পেয়েছি এই পরিস্থিতি অনেকটা গাবতলীর মতোই। পরবর্তী বুলেটিনে হয়তো আমরা আপনাদেরকে অন্য কোনো জায়গা থেকে আপডেট দিতে পারবো। গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনির কামাল। করোনা সতর্কতায় দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ঈদের বিকল্প যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন ঘরমুখী মানুষ। এতে যাত্রী চাপ বেড়েছে বিভিন্ন সড়ক, মহাসড়কে। ভোর থেকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে মানুষের ভিড়। করোনা ভয়ে পথের ভোগান্তি উপেক্ষা করেই যে যেভাবে পারছেন ছুটছেন নিজ গন্তব্যে। সে সময় গাড়ির চাপ বেড়ে যাওয়ায় টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। পুলিশের চেকপোস্টে নেই তেমন কোনো নজরদারি, মহাসড়কগুলোতে গাড়ির জন্য অপেক্ষা করছে হাজারো মানুষ। এদিকে গাজীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে চান্দনা চৌরাস্তা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। একই চিত্র ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের নগর জালফে বাস বাইপাস পর্যন্ত প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। যানবাহন গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। ব্যক্তিগত পরিবহন আর পণ্যবাহী গাড়ির পরিমাণ বেড়ে যাওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে শুরু হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, মহাসড়কে সকাল থেকে বাড়ি ফিরে মানুষের ভিড় আমরা দেখতে পেয়েছি, এখনকার অবস্থা নিয়ে জানাবেন। যানবাহন কি ধরনের যানবাহন চলছে এখন? অর্থাৎ আজ ভোর রাত থেকে যে যানজটের সৃষ্টি হয়েছে আর গাড়ির যে দীর্ঘ সারি শুরু হয়েছে, সেটা কিন্তু এখনো মহাসড়কে রয়েছে। আমি এখন দাঁড়িয়েছি টাঙ্গাইলের এলেঙ্গা নামক স্থানে। আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই, ঠিক এই জায়গাটার পিছনে যেভাবে এই
যানজট দেখা যাচ্ছে। একই চিত্র কিন্তু এই বঙ্গবন্ধু সেতু থেকে এখন কিন্তু পৌরটিয়া পর্যন্ত বা পৌরটিয়ার পরেও চলে গেছে, দূরত্ব হচ্ছে প্রায় 30 কিলোমিটার এবং সেটা কিন্তু প্রতিক্ষণ অর্থাৎ প্রতিটি মিনিটে কিন্তু এই যানজটের যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি একটি তথ্য দিই, সেটা হলো যে করোনা সংক্রমণ প্রতিরোধে কিন্তু গণপরিবহন বন্ধ রয়েছে বা বন্ধ থাকার কথা, তারপরে কিছু কিছু যাত্রীবাহী বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিক আপ ভ্যান। এবার যে পরিমাণ পিক আপ ভ্যান আমরা ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে যাত্রী পরিবহন করতে দেখেছি, কোনো বছরে এই পরিমাণ পিক আপ ভ্যান কিন্তু চলাচল করেনি। এর বাইরে ট্রাক রয়েছে, কাভার ভ্যান রয়েছে, মোটরসাইকেল রয়েছে, হাইওয়ে, মাইক্রোবাস, প্রাইভেট কার, অর্থাৎ যে যেভাবে পাচ্ছে সে সেইভাবে রাজধানী ছেড়ে পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য যাচ্ছে। আর এতে যেটা হয়েছে, মহাসড়কে গাড়ির চাপ রয়েছে এবং এই অতিরিক্ত চাপের কারণে কিন্তু বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার হয়ে যেসব গাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যায় সেইখানে যানজট হওয়ার কারণে সেই গাড়ি দীর্ঘ সারি যখন বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার পর্যন্ত চলে আসে তখন কিন্তু মাঝরাতে প্রায় ঘন্টাখানেক সময়ের জন্য কিন্তু টোল প্লাজা বন্ধ ছিল, যার কারণে কিন্তু যানজটের সারিটা আরো বেশি বৃদ্ধি হয়েছে। আর এতে করে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে যারা বের হয়েছে, যদিও তাদের বের হওয়ার কথা ছিল না। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল বাইকে থেকে যে যে জায়গা ছিল সেখানে করার জন্য, কিন্তু যারা নিষেধাজ্ঞা মেনে বের হয়েছে তারা কিন্তু অবর্ণনীয় কষ্টে আছে। কেউ কেউ 7, 8, 9 ঘন্টা কিন্তু এভাবে খোলা ট্রাকের উপর রয়েছে। যখন গণপরিবহন চলে তখন কিন্তু বাসের ভিতরে থাকতে পারে, অর্থাৎ সূর্যের আলো থেকে তারা রক্ষা পেতে পারে, কিন্তু এই বছরে কিন্তু তার কোনো বাড়ায়নি। তো অধিকাংশ যাত্রী অর্থাৎ 80% যাত্রী আমরা বলতে পারি খোলা ট্রাকে করে যাচ্ছে, এতে করে তারা চরম দূরে হয়ে পড়ছে। আর সবচেয়ে বড় যে কথা, একদিকে যেমন করোনা সংক্রমণের ঝুঁকি যেমন বাড়ছে, এভাবে গাদাগাদি করে যেতে, আর একদিকে যদি সড়ক দুর্ঘটনা হয় তাহলে কিন্তু অনেক বেশি হতাহতের ঘটনা ঘটছে। শুধু কাজ করছে টাঙ্গাইলের জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক বিভাগ কিন্তু এই যানজট নিরসনে কাজ করছে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের যানজট। টাঙ্গাইল থেকে মহাসড়ক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। ঈদ সামনে রেখে আজও মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। বেশিরভাগ ফেরি চলাচল করলেও চাপ সামলাতে হিমশিম অবস্থা ঘাট কর্তৃপক্ষের। গতকাল মধ্যরাত থেকে বৃষ্টিকে উপেক্ষা করে উপচে পড়া ভিড় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। নদী পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় 1.5 লক্ষ মানুষ। যাত্রীদের এমন উপচে পড়া ভিড় ঠেকাতে 15টি ফেরি চলাচল করলেও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখগুলোতে বিভিন্ন পয়েন্টে আজও পুলিশ, বিজিবির চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্ট থেকে ব্যক্তিগত ও প্রাইভেট কার ঘাটে ঢুকতে না দেওয়ায় দীর্ঘ 10 কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে যাত্রীদেরকে ঘাটে আসতে হচ্ছে। এদিকে ভোর থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঘরমুখী মানুষের ঢল নামতে শুরু করেছে। গাড়ি না থাকায় বিভিন্নভাবে ঘাটে পৌঁছাচ্ছে মানুষ। এ সময় মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত সৃষ্টি হয়েছে প্রায় 30 কিলোমিটার দীর্ঘ যানজট। গতকাল থেকে সব ফেরি চলাচল করলেও যাত্রী নিয়ে হিমশিম অবস্থা ঘাট কর্তৃপক্ষের। এদের পর দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যা হবে ভয়াবহ। মে মাসের শেষে বা জুনের মাঝামাঝিতে দেখা দিতে পারে তীব্র সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন হাসপাতাল ও অক্সিজেন সরবরাহ এখন থেকে প্রস্তুত রাখতে হবে। দেশে এপ্রিল মাসের শুরুতে করোনার তীব্র সংক্রমণ দেখা দেয়। এ সময় হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট হয়। এরপর গত মাসের শেষ দিকে আবার সংক্রমণ কমতে থাকে এবং এখনো কমছে। তবে গত কয়েকদিন স্বাস্থ্যবিধি না মেনেই ঈদে গ্রামের বাড়ির উদ্দেশ্যে সড়কে ঢল নামে লাখো মানুষের। আবার ঈদের কেনাকাটা করতে দোকানপাট ও শপিং মলে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর সংক্রমণ তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। মানুষের যেভাবে বিচরণ এবং ভারতীয় মিউট্যান্ট ভেরিয়েন্টটা আসছে এবং এটা যেভাবে ছড়াচ্ছে, এর জন্য আমাদের একটা তৃতীয় ঢেউ আমরা মনে করতেছি হবে মের শেষের দিক থেকে শুরু করে জুনের মাঝামাঝিতে গিয়ে আমরা দেখতে পাবো। সংক্রমণ কমে আসার পর স্বাস্থ্যবিধি পালনে উদাসীন হয়ে পড়ে সাধারণ মানুষ। এক্ষেত্রে তদারকির অভাব আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশাসন আরো তদারকি করা উচিত ছিল সমন্বিতভাবে। যে
ঈদ আসছে এই ঘটনাগুলো ঘটবে, তাহলে আমরা ঘাট পর্যন্ত যেতে দেবো না, আগেই আপনারা দেখাচ্ছেন, অথবা কারফিউ দেবেন কিনা। ভারতে নতুন ভ্যারিয়েন্টের কারণে প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে। সেখানে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের কথা মাথায় রেখে দেশে হাসপাতালগুলো প্রস্তুত করতে হবে। লকডাউন তো সবসময় সারা জীবনের স্থায়ী বন্দোবস্ত নয়, কিন্তু আমাদেরকে করোনা যতদিন পর্যন্ত নিয়ন্ত্রিত না হবে ততদিন পর্যন্ত আমরা যেন স্বাস্থ্যবিধি মানিয়ে। ইন্ডিয়ার সঙ্গে যে সংলগ্ন যেসব ডিস্ট্রিক্ট আছে সেই সব ডিস্ট্রিক্ট গুলাতে আমাদের হাসপাতালগুলো রেডি করা উচিত, মানে অক্সিজেনের পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা করা উচিত। স্বাস্থ্যবিধি মানাতে আবারও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ভারতীয় ধরন ছড়ানো ঠেকাতে সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। এটি মোকাবেলায় ভারত ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত সহ বেশ কিছু পরামর্শও দিয়েছেন তারা। বলছেন, এখনই প্রতিরোধের ব্যবস্থা না নিলে পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। ভারতের মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক, কেরালা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের পর এবার করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সহ পূর্বের 5 রাজ্যে। ভারতের ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে দেশেও। যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত 4 জনের দেহে শনাক্ত হয় এ ধরন। এটি নিয়ন্ত্রণে তাই এখনই সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন প্রায় 4000 মতো লোক মারা যাচ্ছে। ভাইরাসের রূপ পরিবর্তন হয়ে খুব একটা অ্যাগ্রেসিভ ভাইরাস বা ভিরুলেন্ট ভাইরাস আসছে বলেই সেটা হচ্ছে, এবং এটাকে হচ্ছে ইন্ডিয়ান স্ট্রেন, যেটাকে বলা হচ্ছে ডাবল মিউটেন্ট স্ট্রেন বলছে, আবার ট্রিপল মিউটেশন ওদের দেশে আসছে। এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে যে একটা নতুন একটা ভ্যারিয়েন্ট, সেটা অলরেডি ইউকেতে পাওয়া গেছে এবং ইউকে অলরেডি ডিক্লেয়ার করেছে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা হলো ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। ভাইরাসের জেনেটিক মিউটেশনের কারণে তৈরি হয় নানা ভ্যারিয়েন্ট। প্রাথমিকভাবে ভারতীয় ভ্যারিয়েন্টটি সংক্রমণ, জটিলতা ও মৃত্যুহার বিবেচনায় অনেক বেশি শক্তিশালী। এমন কোনো অর্গান নাই, লিভার, কিডনি, হার্ট, ব্রেন, লাং, কোনো শরীরের কোনো অংশ বাকি নাই যে এটা ইনভলভ না করে। যত দিন যাচ্ছে ঠেকানোর একটাই রাস্তা, এটার প্রিভেনশন। এইটাতে আমাদেরকে জোর দিতে, কারণ ভ্যারিয়েন্ট যেতেই আসছে ট্রিটমেন্ট তো তেমন কিছু নাই। ব্রাজিলিয়ান বলেন আর আমেরিকানি বলেন আর ইন্ডিয়ানই বলেন, ওষুধপত্র তো নতুন কিছু এখনো আসে নাই। আমাদের প্রিকশন আমাদের নিতেই হবে, আমাদের বর্ডার সিল থাকতেই হবে, আমাদের ধরেন যে কেসগুলো আইডেন্টিফাইড হলো সে কোয়ারেন্টাইন ঠিক মতো করতে হবে, নর্মাল পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং ঠিক মতো করতে হবে, আরো স্ট্রিক্টলি লকডাউন মেনটেন করতে হবে। এই যে আমরা গাদাগাদি করে গ্রামের বাড়ি যাওয়া হচ্ছে ঈদ উপলক্ষে, এগুলো কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। ভ্যারিয়েন্টটি যত শক্তিশালী হোক, মাস্ক পরলে ও স্বাস্থ্যবিধি মেনে চললে তা প্রতিরোধ সম্ভব। পাশাপাশি যত দ্রুত সম্ভব টিকার পরিধি বাড়ানোর তাগিদও দিচ্ছেন জনস্বাস্থ্যবিদেরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার এখন আর অক্সিজেন লাগছে না। রক্তচাপ, ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন শিগগিরই সুস্থ হয়ে বাসায় ফিরবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা আক্রান্ত হন 11 এপ্রিল। 14 দিনেও করোনা মুক্ত না হওয়ায় 27 এপ্রিল নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। অবস্থার অবনতি হলে 3 মে নেওয়া হয় সিসিইউতে। সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের আবেদন মঞ্জুর না হওয়ার সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়াকে সাংবিধানিক অধিকার বঞ্চিত করে এখন তাকে নিয়ে মন্ত্রী এমপিরা অশালীন মন্তব্য করছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
Everything is being noted and the people are starting to give answer to it. Time সময় যখন আসবে তাদের জবাব দিয়ে দেবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আনন্দে মলিন হয়ে গেছে ভোলা ও লক্ষ্মীপুরের জেলে পরিবারে। 2 মাস নিষেধাজ্ঞার পর নদীতে নেমে দেখা নেই মাছের। এতে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। মৎস্য কর্মকর্তারা বলছেন, তীব্র গরম আর বৃষ্টি না হওয়ায় মাছের আকাল দেখা দিলেও খুব শিগগিরই কেটে যাবে হতাশা। দ্বীপ জেলা ভোলাতে 5 লাখের বেশি মানুষ জড়িত মাছ শিকারে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত মাছের আশা ছিল তাদের। গত 2 সপ্তাহ ধরে নদী থেকে খালি হাতে ফিরে আসছেন তারা। এতে দুর্দিন চলছে অনেক পরিবারে। এ অবস্থায় ঈদ উদযাপন তাদের কাছে এক দুঃস্বপ্ন। করোনা উপরেও কাজ কাম নাই, আমরা জামা খাবার তো দূরের কথা, একটু শ্যামাই কিনা দেবো যে এই লাইন আমার কাছে নাই। ভোলাতে শুধু আমি না, আমার মতো আরো 5-6 লাখ জেলে আছে নদীতে মাছ ধরে, কিন্তু মাছ ধরতে পারেন এই বছর মাছ নাই, আমরা কোনো ঈদ করতে পারবো না। খেয়ে না খেয়ে অনেকের দিন কাটলেও এসব মানুষের জন্য ঈদ উদযাপনে আসার কথা শোনাতে পারেননি এই মৎস্য কর্মকর্তা। আমরা আশা করছি এই করোনাকালীন সময় যেহেতু নদীতে মাছ ধরা শুরু হয়েছে এবং সরকার থেকে যে সহায়তা দেওয়া হয়েছে এর মাধ্যমে আমাদের জেলেরা ভালো করে ঈদ উদযাপন করতে পারছে। লক্ষ্মীপুরের অর্ধলক্ষাধিক জেলে নিষেধাজ্ঞার পরই নেমেছেন মাছ শিকারে। রাত দিন নদীতে জাল ফেলেও দেখা নেই মাছের। এতে সংসার চালানোই কঠিন হয়েছে তাদের। জেলে বসে যদি মাছটা চাইলে মনে করেন নিজের বেসর ফেলেছিলেন কষ্টের ভিতরে আছি। কাড়ে আসবে আরত দানা অভিযোগ দানা হয়েছে, এখন আরত দানা হইতেছি, সামনে আইতেছি ঈদ রাত, ঈদ আইতেছি, কি করবো মানুষের এই চিন্তা করতেছি। তীব্র গরম ও আবহাওয়ার বৈরী আচরণে গভীর সমুদ্রে চলে গেছে ইলিশ। তবে বৃষ্টি নামলেই মাছের দেখা মিলবে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। নদীতে মাছ আছে ঠিকই আছে, কিন্তু এটা পরিবেশগত কারণে জুন জুলাই মাসে সবসময় মাছের পরিমাণটা কম থাকবে। তবে আমরা আশা করতেছি জুলাইয়ের লাস্টের দিক থেকে আবার মাছগুলো কাছে নিতে হবে। পরিবার নিয়ে ঈদ উদযাপনে অংশীদার হতে সহায়তা চেয়েছেন এসব জেলেরা। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত গাছ কাটা বন্ধ থাকবে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এখন পর্যন্ত কেটে ফেলা 50টির মধ্যে কোনো দুষ্প্রাপ্য গাছ আছে কিনা তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ 3য় পর্যায় প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে বেশ কিছু স্থাপনা। ফুডকোর্ট, হাঁটার পথ, কার পার্কিং, ভাস্কর্য সহ বিভিন্ন অবকাঠামো তৈরি করতে এরই মধ্যে কাটা পড়েছে 50টি গাছ, যার মধ্যে বেশ কিছু পুরনো গাছও রয়েছে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আদালতের আদেশ অমান্য করে সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট স্থাপনের জন্য গাছ কাটায় সরকারের এক সচিব সহ 3 কর্মকর্তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়। আবেদনটির শুনানি হবে 20 মে। একই সঙ্গে কার্যক্রম স্থগিত এবং নকশা আদালতে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা আপাতত বন্ধ থাকবে। প্রয়োজনে নকশারও পরিবর্তন করা হতে পারে। বিজ্ঞজনদের বিভিন্ন স্টেক হোল্ডারদের আলোচনা করে এটাকে কিভাবে সমৃদ্ধ করা যায়, আরো উন্নত করা যায়, কিভাবে অবনতির দিকে যেমন আমরা যেমন ভালোর দিকে, সেখানে যা যা করণীয় তাই করবে। গাছ তো কাটার আমাদের উদ্দেশ্য না, এই মুহূর্তে তো আর গাছ কাটা হবে না। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি ওয়াকওয়ে নির্মাণের জন্য গাছ কাটা হয়ে থাকে সেটি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র ওয়াকের জন্য কাটা হয়ে থাকে, যেটা হয়তো একটু আগে হতো, এরকম যদি হয়ে থাকে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কেন তারা এত অসাবধান ছিল। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ আপাতত না কাটতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 বছর আগে চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয়। এর আগে সোমবার পিবিআই এর ঢাকা অফিসে মৃতুর বাবা মোশাররফ হোসেনকে ডেকে নিয়ে কথা বলেন পিবিআই কর্মকর্তারা। মোশাররফ হোসেন মেয়ে হত্যার জন্য বাবুল আক্তারকে দায়ী করে আসছেন।
2016 সালের 5 জুন চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেটি স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম মৃতকে। ওই সময় তার স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। মামলায় তখন তিনি ধারণা করছিলেন তার জঙ্গি বিরোধী কার্যক্রমের জন্য স্ত্রী হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারে। বাবুল আক্তারের বিষয়ে বক্তব্য হলো যে জিজ্ঞাসাবাদ চলছে, এখনো গ্রেফতার না। ভিতরিটা এখনো আমি জানতে পারি নাই, তবে নেওয়ার চেষ্টা করছি। পরিবহন ও যোগাযোগ খাত সর্বোচ্চ বরাদ্দ পাবে আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে। আর করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতকে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। করোনা রোগীদের চিকিৎসা এবং ভ্যাকসিন নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়ানো হবে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। আর কাঙ্ক্ষিত উন্নতি অর্জনে এডিপির প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। করোনা মহামারী দ্বিতীয় বছরে আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ হচ্ছে 2.25 লাখ কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির চেয়ে এটি 14% বেশি। আগামী 2021-22 অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ 61,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা এডিপির 27 ভাগের বেশি। এবারের উন্নয়ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হতে পারে 17,300 কোটি টাকা। এটি মোট বরাদ্দের প্রায় 8 ভাগ এবং খাতভিত্তিক বরাদ্দে পঞ্চম স্থানে। এইবার আমরা পরিষ্কারভাবে স্বাস্থ্যকে আমরা সামনে রাখবো। স্বাস্থ্য ক্ষেত্রকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যের যে সকল স্থাপনা আছে, হাসপাতাল, বেড ইত্যাদি, বা ডাক্তার নার্সিং যারা আছেন তাদের প্রশিক্ষণ, তাদের ক্ষতিপূরণ দেন, তাদের বেতন ভাতা দিই, এবং বিশেষ করে ভ্যাকসিন। আমাদের 16 কোটি মানুষের দেশ, যদি আপনি 12 বছরের ঊর্ধ্বে সবাইকে দেন তাহলে তো প্রায় 14-15 কোটি লোককে দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন স্বাস্থ্য খাতে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, তা দ্রুত কাজে লাগানো এবং ব্যয়ের সক্ষমতা সৃষ্টি করতে হবে। নেক্সট স্টেজ কিন্তু আসবে, সেটা আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করলেও আসবে, না করলেও আসবে, কারণ ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করতেই আমাদের হয়তো নেক্সট স্টেজ চলে আসবে। কাজেই এটাকে সামনে রেখেই স্বাস্থ্য খাতে বিনিয়োগটা করতে হবে। তৃতীয় বিনিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সরকার বেসরকারি খাতকে উৎসাহিত করার জন্য, যাতে আমাদের দেশেই ভ্যাকসিন তৈরি করা যায়, সেই জন্য কিছু সহযোগিতা দিবে। এবারের এডিপিতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। মোট উন্নয়ন বাজেটের 20 ভাগ বা প্রায় 45,900 কোটি টাকা পাবে এই খাত। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো দেশের মাটিতে চলল স্বপ্নের মেট্রো রেল। সব ধরনের বিচার বিশ্লেষণ এবং পরীক্ষামূলক চলাচলের পর নগরবাসীর জন্য উন্মুক্ত হবে মেট্রো রেল। আশা করা হচ্ছে 6 মাসের মধ্যে মেট্রো রেলে ভ্রমণের সুযোগ পাবেন রাজধানীবাসী। সাইরেন বাজিয়ে যাত্রা শুরু মেট্রো রেলের, যদিও আনুষ্ঠানিকভাবে নয় সাধারণ যাত্রীদের জন্য। মেট্রো রেলের বগি লাইনে স্থাপনের পর প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি ডিপোতে চালিয়ে দেখা হয়। লাল সবুজ রঙের মেট্রো রেলের বগি ঘুরে দেখেন জাপানের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে যোগ দিয়ে জানান সবসময় বাংলাদেশের উন্নয়ন সহযোগী হয়ে থাকবে জাপান। হোলি আর্টিজান হামলা এবং করোনার কারণে কাজ অনেকটা বাধাগ্রস্ত হলেও দ্রুত পুরো কাজ শেষ করার প্রত্যাশা রাষ্ট্রদূত ও জাইকার প্রতিনিধিদের। হোলি আর্টিজানে হামলা ও করোনার কারণে মেট্রো রেল প্রজেক্ট নানা প্রতিকূল পরিস্থিতি পার করেছে। তবে খুব দ্রুত জাপানি প্রযুক্তির লাল সবুজের ট্রেন ঢাকায় চলাচল শুরু করবে, যা কিনা পুরো ঢাকা শহরের চেহারা বদলে দেবে। বাংলাদেশের অগ্রযাত্রায় সবসময় পাশে আছি। আগামীতে এই অংশীদারিত্বের ধারা অব্যাহত থাকবে। বন্ধুত্বপূর্ণ এই দুই দেশ আগামী 2022 সালে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর উদযাপন করতে যাচ্ছে। ট্রেনটি ডিপোর বাইরে উড়াল পথে তোলা হবে আগস্ট মাসে। তারপর 2 ধাপের পরীক্ষা নিরীক্ষা, এরপর পূর্ণাঙ্গ পরীক্ষামূলক চলাচল। আগস্ট 2021 সালের মধ্যে ভায়াডাক্টের উপরে মেইন লাইনে পারফরমেন্স টেস্ট শুরু করা হবে। ভায়াডাক্টের উপর পারফরমেন্স টেস্ট সম্পন্ন হওয়ার পর ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। ইন্টিগ্রেটেড টেস্ট সম্পন্ন হওয়ার পর ট্রেনের ট্রায়াল রান শুরু হবে। দ্বিতীয় সেটে আবার 6টি কোচ মামলা বন্দরে পৌঁছেছে।
তৃতীয় চতুর্থ সেট চলতি বছরে আগস্ট এবং পঞ্চম সেট সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে। অবশিষ্ট সেটগুলো পর্যায়ক্রমে বাংলাদেশে পৌঁছবে। মোট 24 সেট ট্রেন দিয়ে পরিচালনা করা হবে মেট্রো রেল লাইন 6। প্রতিটি সেটে 6টি বগির মধ্যে 2টিতে থাকবে ইঞ্জিন আর বাকি 4টিতে সর্বোচ্চ 1738 জন যাত্রী পরিবহন করতে পারবে। ট্রেন চলাচলের জন্য লাগবে 1500 ভোল্ট। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও করোনায় মৃত্যু রেকর্ড হয়েছে ভারতে। গত 24 ঘন্টায় 4200-এর বেশি মানুষ মারা গেছে দেশটিতে। শনাক্ত হয়েছে 3,48,000-এর বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দেশটিতে 23 কোটি ছাড়ালো। এদিকে ভারতে শনাক্ত হওয়া করোনার ধরন বিশ্বের 44টি দেশে পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাজ্য এরই মধ্যে জানিয়েছে বিপুল সংখ্যক রোগীর দেহে এই ধরন পাওয়া গেছে। 90% ভারতীয় কোভিডে আক্রান্ত হওয়ার উচ্চ মাত্রার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। হিমাচল, নাগাল্যান্ডে ফের সংক্রমণ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে কর্ণাটকে মৃত্যুর হার বেড়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের হারে 3 ম্যাচ হাতে রেখে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীনে সিটিজেনদের তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা এটি। ঘরের মাঠে শুরু থেকেই নড়বড়ে ছিল ম্যান ইউনাইটেড, মাত্র 10 মিনিটে গোল হজম করে। এরপর বিরতির আগে গ্রিনউড রেড ডেভিলদের সমতায় ফেরান, কিন্তু দ্বিতীয়ার্ধে সুয়নচুর হেডে আবারও এগিয়ে যায় লেস্টার। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে রজার্সের দল। এই হারে 3 ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা সিটির সঙ্গে 10 পয়েন্ট ব্যবধান দাঁড়ায় ইউনাইটেডের, আর এতেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যায় ম্যান সিটির। সবশেষ 4 মৌসুমে ইপিএল এ 3 বার চ্যাম্পিয়ন হল গার্দিওলার শিষ্যরা। বিপিএল ফুটবলের দ্বিতীয় লেগে এসে প্রথম জয় আরামবাগের। শেখ জামালকে 3-1 গোলে হারিয়ে চমক দেখিয়েছে পুরান ঢাকার দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে দাপট ছিল শেখ জামালের। 15 মিনিটে ওমর জোবের দারুণ গোলে এগিয়ে যায় শেখ জামাল। প্রথমার্ধের যোগ করার সময়ে সমতায় ফেরে আরামবাগ। দারুণ ফ্রি কিকে গোল করেন আব্দুল কাদিরভ। দ্বিতীয়ার্ধে আরো 2টি গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়ে জামাল। গোল করেন আরামবাগের ওমর ফারুক ও নিহাদ জামান। 15 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শফিকুল ইসলাম মানিকের দল। 5 পয়েন্ট নিয়ে সবার নিচে আরামবাগ। রাতের আরেক ম্যাচে শেখ রাসেলকে 2-0 গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দ্রুত দল গুছিয়ে নেওয়ার চ্যালেঞ্জ জেমিদের। বাদশা ও জীবনের চোটে বিকল্প খুঁজছেন বাংলাদেশ হেড কোচ। মূল উদ্বেগ ডিফেন্স নিয়ে, তবে স্বস্তি রয়েছে তপু, তারিক ও ইব্রাহিম দলে ফেরায়। 3 জুনের ম্যাচের আগে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে দল, আশাবাদী জেমিদের। সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের ডিফেন্স লাইনটা মনে আছে তো? ভাঙবে হয়তো, তবু মচকাবে না। জোনাল মার্কিংয়ে অবিরত মাপঝোঁক, প্রতিটি ইঞ্চিতে। হোল্ডিং মিডফিল্ডার পজিশন থেকে একটু নেমে সিনক্রোনাইজেশন নিশ্চিত করেছেন জামাল ভুঁইয়া। ভারত ম্যাচে সেই বিখ্যাত ডিফেন্স লাইন সময়ের সাথে ভেঙে পড়েছে চোট সমস্যায়। পরের 5 ম্যাচে আর কখনোই পাওয়া যায়নি পুরোশক্তির ডিফেন্স। একজন সেরে ওঠেন তো আরেকজনের পালা আসে হাসপাতালে যাওয়া। তালিকায় সবশেষ সংযোজন টুটুল হোসেন বাদশা। আক্রমণ ভাগে চোটের কোটা পূরণ করেছেন নাবিব নিয়াজ জীবন। ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে জেমিদের প্রথম কাজ বাদশা জীবনের বিকল্প খুঁজে বের করা। জীবনের চোট অনেক লম্বা সময় ধরেই হয়তো ভোগাবে, বাদশাও সেরে ওঠেনি, আমরা বিকল্প খুঁজছি। আফগানিস্তানের বিপক্ষে শক্তিশালী রক্ষণ দাঁড় করাতে চাই, যত দ্রুত সম্ভব সব গুছিয়ে নেওয়া এখন আমার লক্ষ্য। বিপিএল সূচি, ঈদ ব্যস্ততা, সর্বোপরি কোভিড-19 এলোমেলো পরিকল্পনা। হাতে গোনা কজন ফুটবলার নিয়ে চলছে ক্যাম্পের কাজ। গতকালকে আমাদের 4 জন জয়েন করেছে। আজকে মোহামেডানের আতিক আর হলো আমাদের গোলকিপার সোহেল রানা, ওরা 2 জন জয়েন করবে। আর আজকে আমাদের অনেকগুলো টিমের খেলা আছে। খেলার পরে যারা যারা সম্ভব এসে জয়েন করবে, অথবা কালকে তারা জয়েন করবে। 3 জুনের ম্যাচের আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান। অন্যদিকে ক্যাম্প শুরুর আগেই তালগোল পাকিয়ে ফেলেছে বাফুফে। চোট, সমন্বয়হীনতা সহ সকল ঘাটতি সামনে গুছিয়ে নেওয়ার চ্যালেঞ্জ জেমিদের সামনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।